ইউক্রেনকে নিয়ে এতদিন ছেলেখেলা করেছে রাশিয়া। এর মধ্যেই খবর এলো আরও বড় কিছু ছিল পুতিনের মনে। শুধু ইউক্রেনকে ছন্নছাড়া করে ক্ষান্ত হচ্ছেন না পুতিন, পুরো ইউরোপকে অন্ধকারে ডুবিয়ে দিতে পুতিন এবার নামাচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি। ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে পুরোদমে সামরিক অভিযান শুরু করে, তখন দুনিয়া ধরে নিয়েছিল কিয়েভের পতন সময়ের ব্যাপার মাত্র। কয়েকদিনের মধ্যেই পুতিনের কাছে আত্মসমর্পণ করবে ভ্লাদিমির জেলেনস্কি, কিন্তু তেমনটা দেখা যায়নি। কারণ এই যুদ্ধটাকে দ্রুতই ইউরোপ এবং আমেরিকার কাছে তাদের নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে বিবেচিত হতে শুরু করে। অবস্থাটা এমন হয় যে ইউক্রেনের পরাজয় মানে পুতিনের কাছে অসহায় আত্মসমর্পণ যেন পুরো পশ্চিমের। ফলস্বরূপ অর্থ, অত্যাধুনিক অস্ত্র এবং গোয়েন্দা তথ্য সহ সর্বাত্মক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ালো পশ্চিম। যদিও শেষ রক্ষা বলতে কিছুই হচ্ছে না। কিছুদিন আগের খবর, রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্সের তৈরি 100টি রাফাল F4 যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন। অর্থাৎ খরচ বাড়ছেই, কিন্তু কাজের কাজ কি কিছু হচ্ছে আদৌ? বিশ্লেষকরা বলছেন কাজের কাজ তো কিছু হচ্ছেই না, বরং নতুন এক হুমকির সম্মুখীন হচ্ছে পুরো ইউরোপ। ঠিক এই ক্লান্তিকর মুহূর্তেই খবর এলো পুতিনের মনে ছিল আসলে অন্য কিছু, যা আরও সুদূর প্রসারী এবং ভয়াবহ। স্পষ্ট হচ্ছে তিনি ইউক্রেনের বুকে পা রেখে কেবল সামরিক জয় খুঁজছিলেন না, তার চূড়ান্ত লক্ষ্য ছিল একটি বিপর্যয় সৃষ্টি করে পুরো ইউরোপের ভিত নাড়িয়ে দেওয়া। এমনটাই বলছেন বিশ্লেষকরা। পুতিন বুঝতে পেরেছেন সামরিক শক্তি প্রয়োগ করে অথবা কঠোর আলটিমেটাম দিয়ে ইউক্রেনকে নত করা সহজ নয়। যেহেতু পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি এখনই নেওয়া যাচ্ছে না, তাই তিনি এবার তার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত মিত্র অর্থাৎ জেনারেল উইন্টারকে যুদ্ধক্ষেত্রে নামাচ্ছেন তিনি। অর্থাৎ উত্তর ইউরোপের জমিয়ে দেওয়া শীতকে এবার চরমভাবে ব্যবহার করতে যাচ্ছেন পুতিন। ইতিহাস বলছে এই শীতল শক্তি একসময় নেপোলিয়ন বোনাপার্ট এবং হিটলারের নাৎসি বাহিনীর মতো পরাক্রমশালী আগ্রাসনকারীদের রাশিয়া থেকে পিছু হটতে বাধ্য করেছিল। এবার এই শীতল দানবকে পুতিন কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়, ইউক্রেনের মিত্র পুরো ইউরোপের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। গত 2 বছর ধরে রাশিয়া ইউক্রেনীয়দের তীব্র ঠান্ডায় ফেলে দিয়ে আত্মসমর্পণ করানোর চেষ্টা করছিল। পুরো ইউরোপ ইউক্রেনকে জ্বালানি সরবরাহ করায় পুতিনের সে কৌশল সফল হয়নি তেমন। কিন্তু এবারের কৌশল একেবারে ভিন্ন, লক্ষ্যটা আরও মারাত্মক। এবার শুধু ইউক্রেনকে শাস্তি দেওয়া নয়, পুতিনের লক্ষ্য পুরো ইউরোপে জ্বালানি সংকট তৈরি করে ইউরোপকে অন্ধকার এবং মানবিক বিপর্যয় সৃষ্টির মাধ্যমে একদম ভেতর থেকে অস্থিতিশীল করে দেয়া। জ্বালানির জন্য ইউরোপ এখনও অনেকটাই রাশিয়া নির্ভর। অবস্থা এমন যে যুদ্ধের সময়ও জ্বালানি কেনা বাদ রাখা যায় না। পুতিন খেলাটা খেলতে চান আসলে এখানেই। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস স্টোরেজ সুবিধা এবং কেন্দ্রীয় হিটিং ব্যবস্থাকে পঙ্গু করাই এখন ক্রেমলিনের প্রধান লক্ষ্য। ক্রেমলিনের এই নতুন পরিকল্পনার মূলে রয়েছে একটি ভয়াবহ মানবসৃষ্ট বিপর্যয় সৃষ্টি করা। যদি রাশিয়ার ক্রমাগত হামলায় ইউক্রেনের পাওয়ার গ্রিড এবং গ্যাস সরবরাহ সম্পূর্ণ ভেঙে পড়ে, তবে অনিবার্যভাবে যা ঘটবে তা হলো দেশের অভ্যন্তরে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষ তীব্র ঠান্ডা থেকে বাঁচতে মরিয়া হয়ে সীমান্ত পাড়ি দেবে। 2022 সালের ফেব্রুয়ারির শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী স্রোত দেখেছে বিশ্ব। এবার যদি পরিস্থিতি আরও ভয়াবহ হয়, তবে এই স্রোত বাঁধ ভাঙা পানির মতো চারিদিকে ছড়িয়ে পড়বে, অর্থাৎ পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি এবং অন্যান্য ইইউ দেশগুলোর দিকে। বিশ্লেষকরা বলছেন এটি হবে পুতিনের সবচেয়ে ভয়ঙ্কর চাল। শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোতে সরাসরি আঘাত হানবেন পুতিন। এর ফলে রক্ত ঝরবে না, কিন্তু ভেতর থেকে ক্ষয়ে যাবে পুরো ইউরোপ। ইউরোপীয় নেতারা যত বেশি সংহতির কথা বলুন না কেন, এই নতুন শরণার্থী তরঙ্গ তাদের জন্য এক কঠিন নৈতিক ও অর্থনৈতিক পরীক্ষার জন্ম দেবে। সাহায্য বাজেট কমে আসায় আরও কয়েক লক্ষ মানুষের ভার নেয়া ইউরোপের অর্থনীতির জন্য আরও একটি বড় ধাক্কা। গত বছর কেবল জার্মানিতেই ইউক্রেনীয় শরণার্থীদের সামাজিক সহায়তার জন্য 6 বিলিয়ন ইউরোর বেশি খরচ হয়েছে। কিন্তু জনমত এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। তারা আর শরণার্থীর ভার বইতে রাজি নয়। মানুষ নিজের গাঁটের পয়সা খরচ করতে চাচ্ছে না আর। জার্মানির সাম্প্রতিক জরিপগুলো বলছে সামরিক বয়সী পুরুষ শরণার্থীদের ফেরত পাঠানোর পক্ষে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ। পোল্যান্ডের জনগণ
জনগণ মনে করে ইউক্রেনীয়দের জন্য সরকার অতিরিক্ত খরচ করছে। এমনকি অপেক্ষাকৃত ছোট দেশ চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলোও বলছে তারা তাদের সামর্থ্যের চেয়ে বেশি শরণার্থীর ভার নিয়েছে। এই জন অসন্তোষের কারণে ইউরোপীয় দেশগুলো শরণার্থী নীতি কঠোর করছে। জার্মানি তার সেনজেন সীমান্ত নিয়ন্ত্রণ বাড়িয়েছে এবং পোল্যান্ড বেলারুশ সীমান্তে আশ্রয় আবেদন গ্রহণ বন্ধ করছে। ইউরোপীয় সংহতির বাঁধ এখন নড়বড়ে। এই পরিস্থিতিতে ইউরোপের সামনে কঠিন সিদ্ধান্ত, হয় মানবিক কারণে সীমান্ত খুলে দিয়ে নিজেদের দেশের জনগণের অসন্তোষের মুখে পড়া, নতুবা নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়ে মানবিকতার চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হওয়া। পুতিন ঠিক এই দ্বিধার সুযোগটাই কাজে লাগাতে চাইছেন। পুতিন জানেন কিভাবে মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। 2021 সালে তারা মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে আসা আশ্রয় প্রার্থীদের বেলারুশ হয়ে পোলিশ সীমান্তে ঠেলে দিয়ে ইউরোপকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। সেই হাইব্রিড যুদ্ধ মডেল এবার ইউক্রেনীয় শরণার্থীদের মাধ্যমে আরও ভয়াবহ আকারে ফিরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ ঠান্ডা থেকে বাঁচতে মরিয়া হয়ে ছুটলে সীমান্তে যে মানবিক বিপর্যয় ঘটবে তা সহজেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। এছাড়া সীমান্তে উস্কানিদাতা বা ড্রোন ব্যবহার করে আরও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ রাশিয়ার হাতেই রয়েছে। ইউক্রেনের মিত্ররা জেনারেটর বা অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সমস্যাটা হলো ইউরোপ নিজেই তো অন্ধকারে ডুবে যাবে পুতিনীয় চালে। তারা আদৌ কি পারবে সেই অতল অন্ধকার থেকে আলো ধার দিতে ইউক্রেনকে, নাকি পুতিনের পক্ষ থেকে জিতে যাবে জেনারেল উইন্টার? এখন পর্যন্ত উইন্টার সাহেবের হেরে যাওয়ার নজির কিন্তু নেই।